ক্লাস 10-এর সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে জীবন বিজ্ঞান কোশ্চেন এবং অ্যান্সার পর্ব শুরু করছি। এর আগের দিন আমি মডেল 2 কোশ্চেনের প্রথম ক্লাসটা করেছিলাম। এই কোশ্চেনগুলো আমি অলরেডি তোমাদেরকে গতবারের ক্লাসে আপলোড করে দিয়েছিলাম। সেখানে 1-এর 34টা এমসিকিউ ছিল। 1-এর 34টা এমসিকিউ এর মধ্যে আমি 18টা আলোচনা করেছিলাম, বাকিগুলো আজকে আলোচনা করে দেব। এবং তোমরা খেয়াল করে দেখবে, আমি যখন কোনো একটা প্রশ্নের উত্তর বলছি সেই বিষয় কিন্তু অনেকটা আমি ব্যাখ্যা করে দিই। এই যে আমি ব্যাখ্যা করে দিচ্ছি, তোমরা আমার দৃঢ় বিশ্বাস যদি আমার এই ভিডিওগুলো দেখো, উত্তর তো পেয়ে যাচ্ছ একদিকে, অপরদিকে কিন্তু তার সঙ্গে রিলেটেড অংশগুলো বিষয়ে তোমরা একটা ভালো আইডিয়া পাচ্ছ। এই জন্য আমি বারবার বলবো যে এই কোশ্চেনগুলো ভালো করে শুনবে, কোশ্চেনগুলো দেখবে, তার অ্যান্সারগুলো আমার ভিডিও থেকে ভালো করে শুনে নেবে। তার সঙ্গে রিলেটেড অনেকগুলো পার্ট আমি কিন্তু আলোচনা করে দিচ্ছি, এটা একটু মাথায় রাখবে। আমার দৃঢ় বিশ্বাস কাজে অবশ্যই আসবে। এইভাবে ব্যাখ্যা করে খুব কম করা হয়। আমি তো ডাইরেক্ট একটা কোশ্চেন অ্যান্সার দিয়ে চলে যেতে পারি, সেটা একটা কোশ্চেন অ্যান্সার দিতে আমার খুব বেশি হলে 3 থেকে 5 সেকেন্ড লাগবে। কিন্তু সেখানে দেখবে আমি হয়তো 15টা কোশ্চেন আলোচনা করছি, তার জন্য অন্তত 20 থেকে 25 মিনিট লেগে যাচ্ছে। আমি অবশ্যই বলবো তোমরা মনোযোগ দিয়ে শুনবে। আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমার স্কুলের যে ছেলেরা রয়েছে তারা ভিডিওগুলো ঠিকঠাক দেখছে না, এটা খুব খারাপ। নিয়মিত দেখো, তোমাদের কাজে আসবে। তোমরা মাধ্যমিক ক্যান্ডিডেট, ভুলে গেলে চলবে না। বাড়িতে বসে তোমাদের বোরিং লাগবে, এটা খুব স্বাভাবিক। এখন এই পরিস্থিতিতে আমাদের কারোর কিছু করণীয় নেই। আমারও বাড়িতে ভালো লাগে না, কিন্তু আমাকে জোর করে লাগাতে হয়। তেমনি তোমাদেরও এখন লাগাতে হবে, কারণ তোমরা সব থেকে ভাইটাল জায়গায় দাঁড়িয়ে আছো। তোমরা 2021-এর মাধ্যমিক ক্যান্ডিডেট, এটা একটু মাথায় রাখবে। চলে আসি আজকের প্রশ্নতে। 1-এর 19 কি আছে? মানুষের করোটি স্নায়ুর সংখ্যা কত? মানুষের করোটি স্নায়ুর সংখ্যা 12 জোড়া। মানুষের করোটি স্নায়ুর সংখ্যা, করোটি স্নায়ু সংখ্যা হচ্ছে 12 জোড়া। এটা একটু মাথায় রাখবে। অনেকে 12 লিখে ফেলে, 12 জোড়া। এখন তোমরা জানো যে উৎপত্তিগত দিক থেকে স্নায়ু বা নার্ভ, দু রকমের হয়। একদল ব্রেন বা মস্তিষ্ক থেকে তৈরি হয়। ব্রেন থেকে যে স্নায়ুগুলো তৈরি হয় তারা হয় ক্রেনিয়াল নার্ভ বা করোটি স্নায়ু। এদের সংখ্যা আমাদের ক্ষেত্রে 12 জোড়া। আর সুষুম্নাকাণ্ড বা স্পাইনাল কর্ড থেকে তৈরি হয়, তাদেরকে স্পাইনাল নার্ভ বলা হয়। স্পাইনাল নার্ভের সংখ্যা হচ্ছে 31 জোড়া। গুলিয়ে ফেলবে না, 31 জোড়া। জোড়া শব্দটা মাথায় রাখবে। শুধু 31 লিখলে নাম্বার পাবে না, ওদিকে আবার শুধু 12 লিখলে নাম্বার পাবে না, পুরো গোল্লা দেওয়া হবে। এই যে স্নায়ু সংক্রান্ত ব্যাপারে এর আগের ক্লাসে আমি দেখবে কোনো একটা ক্লাসে আলোচনা করেছিলাম যে যারা হচ্ছে ব্রেন বা মস্তিষ্ক থেকে তৈরি হচ্ছে করোটি স্নায়ু, এদের মধ্যে কেউ কেউ সংজ্ঞাবহ, কেউ কেউ আজ্ঞাবহ বা চেষ্টীয়, কেউ কেউ মিশ্র। কিন্তু সুষুম্না স্নায়ু যে 31 জোড়া, এরা কিন্তু সবসময় মিশ্র প্রকৃতির হয়। এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মিশ্র। সব সুষুম্না স্নায়ু মিশ্র প্রকৃতির হয়। এবং দেখবে এগুলো এরকম ভাবে লেখা হয় 8, 12, 5, 5, 1।
দেখো যোগ করে দেখো 31 হচ্ছে। 8 12 5 5 1, 8 12 5 5 1। সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল এবং কক্সিজিয়াল মোট 31 জোড়া হয়। এই 31 জোড়ার মধ্যে গ্রীবা দেশে থাকে 8 জোড়া, বক্ষ দেশ থেকে তৈরি হয় 12 জোড়া, লাম্বার অর্থাৎ কোটি, কটয় হর্ষইকার কোটি, কোটি মানে কোমর, এখানে শত লক্ষ নয়, তোমরা বাংলাতে সমচ্চারিত ভিন্ন শব্দার্থ পড়েছ, এটা মাথায় রাখবে, কোটি মানে এখানে কোমর, এখান থেকে 5 জোড়া তৈরি হয়। আর মানে সার্ভাইকাল তো লাম্বার, স্যাক্রাল, স্যাক্রাল মানে হচ্ছে এখানে আমরা শনিদেশ বলতে পারি, সেখান থেকে তৈরি হয় 5 জোড়া। আর কক্সিজিয়াল, যেখানে কক্সিস বলে আমাদের নিষ্ক্রিয় অঙ্গটা অবস্থান করে মেরুদণ্ডের একেবারে শেষ প্রান্তে, সেখান থেকে 1 জোড়া তৈরি হয়। তাহলে 8 12 5 5 1, 8 জোড়া, 12 জোড়া, 5 জোড়া, আবার 5 জোড়া, 1 জোড়া, এই হলো 31। সবাই কিন্তু মিশ্র প্রকৃতির হয়ে থাকে, সবাই কিন্তু মিশ্র প্রকৃতির হয়ে থাকে, না মিশ্রনাথ, মিশ্রনাথ। তাহলে দেখো এই 1-এর 19 দাগের প্রশ্নটি আলোচনা করতে গিয়ে উত্তরটা হবে এখানে করোটি স্নায়ুর সংখ্যা 12 জোড়া। সেটা বলতে গিয়ে আমি অনেক অংশ ব্যাখ্যা করলাম। এই যে ব্যাখ্যাটা কিন্তু সত্যি সত্যি কাজে আসে, তোমরা একটু ভেবে দেখবে, আমি ডাইরেক্ট শুধু উত্তরটা দিয়ে চলে যাচ্ছি না। এরপরে 1-এর 20 দাগ বলছে মানুষের কথা বলা এবং বুদ্ধিমত্তা মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই যে ভোকাল, ভোকাল সেন্টার বা বাক যন্ত্র এবং ইন্টেলিজেন্সি, ইন্টেলিজেন্স, এই যে ইন্টেলিজেন্স বিভাগ এবং আমাদের যে ভোকাল সেন্টার, সেটা কিন্তু আমাদের সবসময় গুরু মস্তিষ্কে অবস্থান করে। তোমরা জানো যে আমাদের মস্তিষ্কের অ্যাকচুয়ালি 3টে ভাগ, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের সব থেকে গুরুত্বপূর্ণ অংশটা হলো কিন্তু গুরু মস্তিষ্ক, এবং এটা প্রায় এর ওজন হয় 900 গ্রাম থেকে 1100 গ্রাম পর্যন্ত, 900 গ্রাম থেকে 1100 গ্রাম পর্যন্ত। গুরু মস্তিষ্ক কিন্তু বেশি অঞ্চল জুড়ে অবস্থান করে। হ্যাঁ, গুরু মস্তিষ্কের 4টে তোমার উল্লেখযোগ্য খণ্ড থাকে, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল। আর একদম একটা খণ্ড থাকে, পাদখণ্ড বলা হয়, লিম্বিক। দেখবি নর্মালি অনেক বইতে 5টা থাকে, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল এবং লিম্বিক। এই 5টা খণ্ডক নিয়ে এক একটা গুরু মস্তিষ্কের গোলার্ধ তৈরি হয়েছে। গুরু মস্তিষ্কের 2টো গোলার্ধ থাকে, যাকে আমরা সেরিব্রাল হেমিস্ফিয়ার বলে থাকি। এই সেরিব্রাল হেমিস্ফিয়ার বা গুরু মস্তিষ্ক গোলার্ধ দুটো একটা স্নায়ু যোজক দ্বারা যুক্ত থাকে। এই স্নায়ু যোজকের নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম। লঘু মস্তিষ্ক হলে ভার্মিস, কর্পাস ক্যালোসাম। এটা দেখো, আমি গুরু মস্তিষ্ক উত্তরটা হবে সেটা বলতে গিয়ে বেশ কতগুলো কথা বললাম, এটা একটু মনে রাখা দরকার। এবং আজকে দেখলাম যে আমাদের স্কুলে যে ক্লাস 10-এর যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে একটি ছেলে সে প্রশ্ন রেখেছে সেরিবেলাম এবং সেরিব্রামের পার্থক্য লেখো। সেরিবেলাম মানে লঘু মস্তিষ্ক আর সেরিব্রাম মানে গুরু মস্তিষ্ক। এই গুরু এবং লঘু মস্তিষ্কের পার্থক্য প্রত্যেকটা বইতে লেখা আছে, এবং আমরা ক্লাসে কিন্তু নার্ভাস সিস্টেম পড়িয়েছিলাম। কোন সেকশনে আমি পড়িয়েছি, না হলে দিব্য স্যার পড়িয়েছেন, না হলে সৌভিক স্যার পড়িয়েছেন, না হলে মনোজ স্যার পড়িয়েছেন, এরকম কোনো না কোনো স্যার পড়িয়েছেন। তোমরা কিন্তু আদৌ জিনিসটা ভালো করে মনে রাখার চেষ্টা করছো না। সেরিব্রাম মানে গুরু মস্তিষ্ক, সেরিবেলাম মানে লঘু মস্তিষ্ক। গুরু মস্তিষ্ক বিদ্যাশক্তি, বুদ্ধিশক্তি, চিন্তা শক্তি নিয়ন্ত্রণ করে, বাকশক্তি নিয়ন্ত্রণ করে, আর লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। গুরু মস্তিষ্ক অগ্র মস্তিষ্কের অংশ, লঘু মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্কের অংশ। গুরু মস্তিষ্ক মস্তিষ্কের অধিকাংশ অঞ্চল জুড়ে অবস্থান করে, অর্থাৎ বেশি অঞ্চল নিয়ে অবস্থান করে। লঘু মস্তিষ্ক অতি সংক্ষিপ্ত অঞ্চল নিয়ে অবস্থান করে। তোমরা জানো লঘু মস্তিষ্কের ওজন কত? ম্যাক্সিমাম 200 গ্রাম।
200 গ্রাম, আর ভ্রূমস্তিষ্ক সেখানে তোমার 900 থেকে 1100 গ্রাম। তাহলে এদের ওজনগত দেখো কত তফাৎ আছে। তোমাদের ওজন দিয়ে বলতে হবে না, তোমরা বলবে ভ্রূমস্তিষ্ক অগ্রমস্তিষ্কের বেশিরভাগ অঞ্চল জুড়ে অবস্থান করে, লঘু মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্কের বেশিরভাগ অঞ্চল জুড়ে অবস্থান করে। গুরু এবং লঘু মস্তিষ্কের মধ্যে আরেকটা উল্লেখযোগ্য পার্থক্য বলা যেতে পারে, গুরু মস্তিষ্কে যে গোলার্ধ দুটো থাকে সে কর্পাস ক্যালোসাম নামক স্নায়ু যোজক দ্বারা যুক্ত থাকে, কিন্তু লঘু মস্তিষ্ক যাকে আমরা সেরিবেলাম বলে থাকি তাদের গোলার্ধ দুটো অর্থাৎ হেমিস্ফিয়ার দুটো ভার্মিস নামক স্নায়ু যোজক দ্বারা যুক্ত থাকে। ভার্মিস, ভার্মিস, আবার বলি ভার্মিস, বানানটা একটু দেখে নেবে। ভার্মিস, ভার্মিস নামক স্নায়ু যোজক দ্বারা যুক্ত থাকে, এটা একটু মাথায় রাখার চেষ্টা করবে। তাহলে এই গুরু এবং লঘু মস্তিষ্ক, এখানে উত্তরটা হবে গুরু মস্তিষ্ক, কিন্তু আমি গুরু এবং লঘু মস্তিষ্ক নিয়ে অনেকটা ব্যাখ্যা করে দিলাম। যে ছেলেটি আজকে প্রশ্ন রেখেছো আশা করি সে এখান থেকে উত্তরটা পেয়ে যাবে। আমি দেখবে আজকে উত্তর দিয়েছি, বলেছি লঘু এবং গুরু মস্তিষ্ক, মানে গুরু মস্তিষ্ক মানে হচ্ছে সেরিব্রাম, লঘু মস্তিষ্ক মানে সেরিবেলাম, তাদের পার্থক্য দেখো টেক্সট বইয়ের মধ্যে আছে। আর আজকে তো আমি এখানে আলোচনা করে দিলাম, সুতরাং আজকের ক্লাসটা যদি তোমরা ভালো করে দেখো দেখবে উত্তর পেয়ে যাচ্ছ। সবসময় আমি ওখানে উত্তর দেবো না, আলোচনার মধ্যে কিন্তু উত্তর পাওয়া যায়। প্রত্যেকটা ভিডিও যদি পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখা যায় তোমরা দেখবে তার মধ্যে পেয়ে যাচ্ছে উত্তর। চলে আসি 1-21 দাগ। নিচের কোনটি সুষুম্না শীর্ষকের কাজ নয়? নিচের কোনটি সুষুম্না শীর্ষকের কাজ নয়? তোমরা জানো এটা আমরা যদি অগ্র মস্তিষ্ক ধরি, এটা মধ্য মস্তিষ্ক ধরবো। মধ্য মস্তিষ্কের এটা সুষুম্না শীর্ষক, এটা তোমার পন্স, এটা হচ্ছে স্পাইনাল কর্ড। এটা মস্তিষ্কের যদি আমরা ছবি দেখি এটা কিন্তু পুরোটা মস্তিষ্ক, এটা কিন্তু পুরোটা মস্তিষ্ক, পুরোটা মস্তিষ্ক। এর মধ্যে গাইরাস এবং সালকাস থাকে, এটা মধ্য মস্তিষ্ক। এটা হচ্ছে এটাকে আমরা পন্স বলি, যাকে মস্তিষ্ক সেতু বলে। এটাকে বলি আমরা লঘু মস্তিষ্ক। আর এই যে নিচে যে অংশটা আমি এখন দাগ দিচ্ছি একে বলি আমরা স্পাইনাল, স্পাইনাল না, এটাকে আমরা বলি সুষুম্না মস্তিষ্ক, সুষুম্না মস্তিষ্ক বা মেডুলা অবলঙ্গাটা বা সুষুম্না শীর্ষক, সুষুম্না সুষুম্না শীর্ষক, সুষুম্না শীর্ষক। আর এটা হলো স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড, এই সুষুম্না শীর্ষক পশ্চাৎ মস্তিষ্কের একেবারে শেষ অংশ, একটু সামান্য শাঙ্কবাকার হয় বা শঙ্কুর মতো আকার যুক্ত হয়, একটু শাঙ্কবাকার বা শঙ্কুর মতো আকার যুক্ত হয়, শঙ্কুর মতো আকার যুক্ত হয়, শাঙ্কবাকার। সুষুম্না মস্তিষ্ক একটু শাঙ্কবাকার হয় এই অংশ। এই সুষুম্না মস্তিষ্ক মানে আরেকটা নাম আছে মেডুলা। এই সুষুম্না মস্তিষ্ক বা সুষুম্না শীর্ষক এর আরেকটা নাম আছে মাইলেনসেফালন, মাইলেনসেফালন বা মেডুলা অবলঙ্গাটা, মেডুলা অবলঙ্গাটা। এখানে প্রশ্নটি বলেছে নিচের কোনটি সুষুম্না শীর্ষকের কাজ নয়? ঘ দাগের উত্তর হবে দৃষ্টিশক্তি এবং শ্রবণ নিয়ন্ত্রণে এরা কোনো অংশ নেয় না। ঘ দাগের উত্তর হবে, দেখো ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্য করে লঘু মস্তিষ্ক, উত্তর হচ্ছে না। হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে, এটা ধরে নেবে তোমার মেনলি হচ্ছে ভারসাম্য নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক। দৃষ্টি কাজ নয় বলেছে, কিন্তু সুষুম্না শীর্ষকের কাজ নয়। সুষুম্না শীর্ষকের কাজ নয় বলতে এখানে ঘ দাগের উত্তরটাই হওয়ার কথা, দৃষ্টি এবং শ্রবণ নিয়ন্ত্রণ, কিন্তু ক দাগের অপশনটাতে একটু ভুল আছে। ক দাগের অপশনটা ভারসাম্য নিয়ন্ত্রণ
না দিলে ভালো হতো। ভারসাম্য নিয়ন্ত্রণ অ্যাকচুয়ালি লঘু মস্তিষ্ক দিয়ে হয়, হৃদস্পন্দন হার সুষুম্না কাণ্ড দিয়ে, সুষুম্না শীর্ষক দিয়ে হয়ে থাকে। ক্ষুধা তৃষ্ণা নিয়ন্ত্রণ এটাও কিন্তু তোমার অনেকটা সুষুম্না কাণ্ডের দ্বারা পরিচালিত হয়। দৃষ্টি এবং শ্রবণ নিয়ন্ত্রণ এটা এখানে হতে পারে। আর ভারসাম্য নিয়ন্ত্রণ, এই প্রশ্নতে কিন্তু দুটো অপশন আছে, এটা একটা মডেল প্রশ্ন, সেই জন্য একটুখানি তোমরা একটু মাথায় রাখবে। এখানে 2-এর 21 ক উত্তর হতে পারে এবং ঘ হতে পারে। হ্যাঁ, ভারসাম্য নিয়ন্ত্রণে কিন্তু সুষুম্না শীর্ষকে সে অর্থে আমাদের কোনো ভূমিকা নেই, অর্থাৎ 2-এর 21 দুটো উত্তর হতে পারে, ক দাগ অথবা ঘ দাগ। অনেক সময় দেখা যায় অপশনে যদি কোনো মানে চয়েসে যদি কোনো ভুল থাকে তাহলে সেখানে ফুল নাম্বার দিয়ে দেওয়া হয়। এখানে যেহেতু একটা মডেল কোশ্চেন আমি একটা জায়গা থেকে কালেকশন করে দিয়ে দিয়েছি, তোমরা মাথায় রাখবে 2-এর 21 দুটো উত্তর হতে পারে, ক দাগ হতে পারে অথবা খ দাগ হতে পারে। নয় বলেছে তো, ক কিংবা ঘ হতে পারে। সুতরাং ক এবং ঘর মধ্যে যে কোনো একটা লিখলে তোমরা উত্তর মানে নাম্বার পাবে, এটা একটু মাথায় রাখবে। অপশনটা ক দাগটা একটু ভুল ছিল, ওখানে ভারসাম্য নিয়ন্ত্রণ ওখানে হয়তো বলতে পারতো রক্তচাপ নিয়ন্ত্রণের সহায়তা করে, একটু ভালো হতো। তাহলে আবার বলি 2-এর 21 কিন্তু অপশনগুলোর মধ্যে একটু ভুল আছে, ক দাগটা একটু ভুল আছে। ভারসাম্য নিয়ন্ত্রণ না করে এটা সুষুম্না কাণ্ডের আরেকটা কাজ এখানে উল্লেখ করলে ভালো হতো, সেটা এখানে করেনি। রক্তচাপ নিয়ন্ত্রণ দিতে পারতো। 1-এর 22 নিচের কোনটি সিএসএফ এর কাজ, অর্থাৎ 4টে কাজ দিচ্ছে সিএসএফ। তোমরা যেন মস্তিষ্কে 4টে প্রকোষ্ঠ থাকে, মস্তিষ্কে 4টে প্রকোষ্ঠ থাকে, মস্তিষ্ক নিলয় বলা হয়। মস্তিষ্ক নিলয়ের যদি আমরা একটু ছবিটা আঁকি তাহলে অনেকটা এই টাইপের হয়। এটা একটা মস্তিষ্ক নিলয়, এটা একটা মস্তিষ্ক নিলয়, দুটো মস্তিষ্ক নিলয় হলো। এরপরে আরেকটা মস্তিষ্ক নিলয় থাকে, এই ছবিতে আমি দেখাচ্ছি এই। এরপরে সরু নালীর মতো অংশ থাকে, তারপরে এরকম একটা অংশ থাকে, এটা মস্তিষ্ক নিলয়, ব্রেন ভেন্ট্রিকল বা মস্তিষ্ক নিলয়। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এগুলো মস্তিষ্ক নিলয়। এর ভেতরে যে তরল থাকে তাকে সিএসএফ বলা। আবার যে স্পাইনাল কর্ড এর ভেতরেও কিন্তু সিএসএফ থাকে, এর ভেতরেও কিন্তু সিএসএফ থাকে। সিএসএফ মস্তিষ্ক নিলয়ে থাকে। আর থাকে হচ্ছে সুষুম্না কাণ্ডের কেন্দ্রীয় গহ্বরে, যাকে আমরা নিউরোসিল বলি। সুষুম্না কাণ্ডের কেন্দ্রীয় গহ্বরকে নিউরোসিল বলে, এখানে অবস্থান করে। আর মস্তিষ্ক নিলয়ে অবস্থান করে মস্তিষ্ক নিলয় বা ব্রেন ভেন্ট্রিকল, মস্তিষ্ক নিলয়। এই মস্তিষ্ক নিলয় এবং ব্রেন সুষুম্না কাণ্ডের নিউরোসিল বা কেন্দ্রীয় গহ্বর বা কেন্দ্র নালীতে অবস্থান করে। তা এই সুষুম্না কাণ্ডের ভেতরে গহ্বরে এবং মস্তিষ্কের ভেতরের গহ্বরে কিন্তু সিএসএফ অবস্থান করে। এটা একটা বিশেষ ধরনের দেহতরল তোমরা নাম শুনেছো। সাইনোভিয়াল ফ্লুইডকে দেহতরল বলা হয়, সিএসএফ কে দেহতরল বলা হয়, রক্তকে দেহতরল বলা হয়, লসিকাওকে কিন্তু দেহতরল বলা হয়। তা এই যে সিএসএফ এর কাজ, এখানে 4টে অপশন দিয়েছে, খ দাগের উত্তরটা হবে করোটি মধ্যস্থ সুনির্দিষ্ট চাপ রক্ষা করা। করোটির ভেতরে যে আমাদের যে প্রেসার সেটা নিয়ন্ত্রণ করে, মস্তিষ্ক চাপ নিয়ন্ত্রণেও সহায়তা করে লিখলেও হবে। এছাড়াও কিন্তু এদের আরো অনেক কাজ আছে, সেটাই অপশনে দেয়নি। সেই কাজগুলোর মধ্যে মস্তিষ্কের স্নায়ুকোষগুলোকে পুষ্টি পদার্থ সরবরাহ করে, অক্সিজেন সরবরাহ করে, মস্তিষ্কের প্লবতা রক্ষা করে, মস্তিষ্কের প্লবতা রক্ষা করে, যেটা ঘুরিয়ে বলেছে করোটি মধ্যস্থ সুনির্দিষ্ট চাপ রক্ষা করে। এটাই কিন্তু উত্তর হবে খ দাগ, খ দাগ হবে উত্তর। তাহলে আমি এই উত্তরটা বলতে গিয়ে দেখো মস্তিষ্ক নিলয় ব্যাপারটা কি, নিউরোসিল ব্যাপারটা কি, সিএসএফ কোথায় কোথায় থাকে এবং সিএসএফ এর কাজ এখানে একটা দিয়েছে। এছাড়াও কিন্তু আমি বললাম স্নায়ুকোষগুলোকে পুষ্টি পদার্থ দেবে ব্রেনের এবং স্পাইনাল কর্ডের, তাছাড়া অক্সিজেন দেবে, প্লবতা রক্ষা করবে, মস্তিষ্ককে যান্ত্রিক আঘাতের হাত থেকে রক্ষা করবে, করোটি মধ্যস্থ সুনির্দিষ্ট চাপ রক্ষা করবে। তাহলে এখানে খ দাগ হবে উত্তর। 1-এর 23 চলে যায়, বলছে
নিচের কোনটি মেনিনজেসের অংশ নয়? মেনিনজেসের অংশ নয় বলেছে। ডুরা ম্যাটার, পায়া ম্যাটার, অ্যারাকানয়েড ম্যাটার এবং মাইলিন শিট হবে। এই মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড 3 স্তরযুক্ত যোগকলার আবরণ দ্বারা পরিবেষ্টিত থাকে। মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড 3 স্তরযুক্ত যোগকলার আবরণ দ্বারা পরিবেষ্টিত থাকে, যে আবরণটা মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। এই 3 স্তরযুক্ত যোগকলার আবরণ, যেটা ম্যামালসদের ক্ষেত্রে, ম্যামালসদের ক্ষেত্রে, স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে কিন্তু 3টে স্তর থাকে, উভচর জাতীয় প্রাণীদের ক্ষেত্রে 2টো স্তর থাকে। আমরা এখানে হিউম্যান নার্ভাস সিস্টেম পড়ব। হিউম্যান নার্ভাস সিস্টেম, এই যে হিউম্যান নার্ভাস সিস্টেম, সেই জন্য কিন্তু আমরা মানুষকে কেন্দ্র করে সবকিছু জানবো। কোনো ব্যাংকটাকে আমরা এখন ভুলে যাব। কোনো ব্যাঙে 2টো স্তর থাকে। এই 3টে স্তরের মধ্যে আমাদের মতো প্রাণীদের ক্ষেত্রে, স্তন্যপায়ীদের 3টে স্তরের মধ্যে ডুরা ম্যাটার, পায়া ম্যাটার এবং অ্যারাকনয়েড, একদম বাইরের দিকের স্তরটাকে বলা হয় ডুরা ম্যাটার, একদম ভেতরেরটাকে বলা হয় পায়া ম্যাটার বা পিয়া ম্যাটার। PIA, পায়া হতে পারে, পিয়া হতে পারে। আর মাঝখানেরটাকে বলা হয় অ্যারাকনয়েড। এই অ্যারাকনয়েড, ডুরা ম্যাটার এবং পায়া ম্যাটার, এই 3টে হলো স্তন্যপায়ী প্রাণীদের মস্তিষ্কের যে মেনিনজেস, তার স্তর 3টি। এখানেও আমাদের 3টে কিন্তু পাওয়া যাচ্ছে, কিন্তু মাইলিন শিটটা পাওয়া যাচ্ছে না। নয় বলেছে, যেহেতু নয় বলেছে সেহেতু মাইলিন শিট হবে। মাইলিন শিট মানে তোমরা জানো নিউরনে থাকে মাইলিন শিট ব্যাপারটা তোমরা ভালো মতোই জানো, যে আমাদের যে নিউরন থাকে, সেই নিউরনে আগের দিনও আমি দেখিয়েছিলাম মাইলিন শিট। এটা সেই মাইলিন শিট চর্বি দিয়ে তৈরি হয় মাইলিন শিট। বা মেডুলারি আবরণ নিউরনের অংশ। মেডুলারি আবরণ, এটা নিউরন। এর বাইরে একটা আবরণ থাকে নিউরিলেমা, এখানে সোয়ান সেল থাকে। মাঝে মধ্যে র্যানভিয়ারের পর্ব তৈরি হয়, এটা সোয়ান সেল। এটা মাইলিন শিট বা মেডুলারি আবরণ, বা মেডুলারি আবরণ। তার কোথায় থাকে? নিউরনে থাকে। তাহলে আমাদের এখানে অপশনটা হবে নিউরন, মানে মাইলিন আবরণটা হবে উত্তর। কারণ ডুরা ম্যাটার, পিয়া ম্যাটার বা পায়ামিটার এবং অ্যারাকানয়েড, এখানে উত্তরটা হচ্ছে না। তাহলে 1-23 হয়ে গেল। 1-24 দেখো, অক্ষিগোলকের কোন স্তরে মেলানিন নামক রঞ্জক পদার্থ এবং রক্তবাহ থাকে? অক্ষিগোলকের যে আবরণ, সেই আবরণের 3টে ভাগ আছে: বহি আবরণ, মধ্য আবরণ, অন্ত আবরণ। কি বললাম? অক্ষিগোলকের যে আবরণ থাকে তার 3টে অংশ: বহি আবরণ, মধ্য আবরণ এবং অন্ত আবরণ। বহি আবরণের সামনের দিকের 1/6 অংশকে বলা হয় কর্নিয়া, যা চোখের প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে। অক্ষিগোলকের বহি আবরণের যে সামনের দিকের 1/6 অংশ এবং স্বচ্ছ, যার মাধ্যমে আমাদের অক্ষিগোলকের ভেতরে আলো প্রবেশ করে, কে কর্নিয়া বলা হয়। কর্নিয়া কিন্তু খুব দামি জিনিস। কর্নিয়া গ্রাফটিং এর মাধ্যমে মানে অন্ধত্ব দূর করা যেতে পারে। যাদের কর্নিয়াটা জেরপ্থ্যালমিয়া রোগ হয়ে ক্ষতিগ্রস্ত হয়, তারপর ক্যারাটোম্যালেশিয়া রোগ হয়ে চোখের কর্নিয়াটা নষ্ট হয়ে যায়, তাদের ক্ষেত্রে কর্নিয়াটা গ্রাফটিং করা হয়। এবং এই জন্য বলা হয় যে অবশ্যই মানুষের উচিত মরে গেলে চোখটা দান করা উচিত। ওই বার্নিং ঘাটে নিয়ে গেলে বা কাঠের চুল্লিতে শুয়ে দিলে তো কিছুক্ষণের মধ্যে একবার পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু কর্নিয়াকে যদি দান করা হয়, অর্থাৎ চোখটাকে যদি দান করা হয়, তাহলে কর্নিয়াটাকে ওরা সংরক্ষিত করে রেখে দেয়। তারপরে নির্দিষ্ট ওই যে বিভিন্ন রকমের রুগী আছে, কর্নিয়া নষ্ট হয়ে গেছে, তাদেরকে গ্রাফটিং করে দেয়, দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা খুব ভালো। আমি বলবো এই যে কিডনি দান করা, হার্ট দান করা মরে যাওয়ার পর, লিভার দান করা, চোখ দান করা, এটা কিন্তু সত্যি খুব ভালো কাজ।
এটাতে করলে তো কোনো ক্ষতি নেই। আর তোমরা ভাবছো চোখটা খুবলে নেবে, কিছুই নেবে না। হ্যাঁ, ওখান থেকে কর্নিয়াকে তুলে নেবে, নিয়ে ওখানে একটা আর্টিফিশিয়াল আইবল ঢুকিয়ে দেবে, সুতরাং বিকৃত বলে কিছু মনে হবে না। তা চোখ দান করা কিন্তু সত্যি খুব ভালো। চোখ দান করা মানে কর্নিয়াটাকে ব্যবহার করা হয়। তাহলে এখানে বলেছে মেলানিন রঞ্জক, কর্নিয়া বাদ দিয়ে বহি আবরণের যে বাকি অংশটা তাকে বলে স্ক্লেরা। স্ক্লেরা শ্বেত তন্তুময় যুগকলা দিয়ে তৈরি হয় এবং রক্ষাকারী অংশ হিসাবে কাজ করে। এরা অস্বচ্ছ হয়, কর্নিয়াটা স্বচ্ছ হয়। মধ্য আবরণের যে মানে কালো যে অংশটা, যেখানে মেলানিন এবং রক্তবাহ থাকে, তাকে কোরয়েড বা কৃষ্ণমণ্ডল বলা হয়। কোরয়েড বা কৃষ্ণমণ্ডল, এখানে কিন্তু উত্তর হচ্ছে কোরয়েড বা কৃষ্ণমণ্ডল, অর্থাৎ ঘদাগের উত্তরটা হবে, ঘদাগের উত্তরটা হবে কোরয়েড বা কৃষ্ণমণ্ডল। কারণ রঞ্জক, মেলানিন রঞ্জক থাকে বলে এই জায়গাটা কিন্তু কালো হয়, এবং এখানে প্রচুর পরিমাণে ক্যাপিলারি থাকে, রক্তজালক থাকে। হ্যাঁ, অনেক সময় একটা প্রশ্ন দেওয়া হয়, অক্ষি গোলকের যে আবরণ, কোন আবরণকে পুষ্টি স্তর বলা হয়? নিউট্রিটিভ লেয়ার বলা হয়। এই কোরয়েড বা কৃষ্ণমণ্ডলকে বলা হয়। অনেক সময় ঘুরিয়ে প্রশ্ন দেয়, কোরয়েড কালো রঙের হয় কেন? মেলানিন নামক রঞ্জক পদার্থ থাকে বলে। অনেক সময় একটা প্রশ্ন দেয়, কোরয়েড কেন পুষ্টি পদার্থ পরিবহন করতে পারে? এখানে রক্তবাহ রয়েছে, সেই জন্য এটা পুষ্টি পদার্থ পরিবহন করতে পারে। রক্ত বাহকের মধ্যে মেনলি রক্তজালক থাকবে এবং কিছু শিরাও এখানে অবস্থান করবে। তাহলে একের যে 24, তার উত্তর হচ্ছে কোরয়েড বা কৃষ্ণমণ্ডল, ঘ দাগের উত্তর হবে। আর অক্ষিগোলকের একদম যে আবরণের তৃতীয় অর্থাৎ ভেতরের স্তরটাকে রেটিনা বলা হয়, রেটিনা বা অক্ষিপট। অক্ষিপট, এখানে পট মানে পর্দা। তোমরা দেখবে একটা কথা বলা হয় গ্রাম্য ভাষায়, পটের বিবি, কি সুন্দর সেজে গুজে এসছে, দেখো পটের বিবি বলে মনে হচ্ছে, অর্থাৎ সিনেমা পর্দা নায়িকার মতো তাকে দেখতে মনে হচ্ছে, পটের বিবি। তা এই পট, পট মানে এখানে পর্দা, নট পাত্র। অক্ষিপট বা রেটিনা। তা এখানে অ্যাকচুয়ালি রড সেল আর কোন সেল থাকে, রড সেল এবং কোন সেলের পার্থক্য পরীক্ষায় আসে। এখানে আবার অন্ধবিন্দু এবং পিত্তবিন্দু অবস্থান করে, সেগুলো তোমরা এর আগে চোখের চ্যাপ্টারে অর্থাৎ নার্ভাস সিস্টেমের শেষের দিকে পড়েছো। তা চলে আসি, 1-এর 24টা শেষ হলো, 1-এর 25, 1-এর 25, 1-এর 25, 1-এর 25-এ কি বলা হচ্ছে? নিচের কোনটি অক্ষিগোলকের আকৃতি প্রদান করে? অক্ষিগোলকের আকৃতি প্রদান করে। অক্ষিগোলকের মধ্যে দুটো চেম্বার বা প্রকোষ্ঠ আছে। অক্ষিগোলকের মধ্যে দুটো চেম্বার বা প্রকোষ্ঠ আছে। কর্নিয়া এবং লেন্সের মাঝে যে প্রকোষ্ঠ থাকে তাকে বলা হয় অগ্র প্রকোষ্ঠ। অগ্র প্রকোষ্ঠ, এই অগ্র প্রকোষ্ঠের মধ্যে যে তরল থাকে জলের মতন বা জলীয় সদৃশ্য, একে বলা হয় অ্যাকোয়াস বা অ্যাকোয়াস হিউমার। দেখো, অ্যাকোয়াটিকা, অ্যাকোয়াগার্ড, অ্যাকোয়া কালচার, অ্যাকোয়াফিনা। দেখবে জলের সঙ্গে অ্যাকোয়া কথাটা যুক্ত থাকে। অ্যাকোয়া মানে হচ্ছে জল। তোমরা দেখবে বাড়িতে অ্যাকোয়াগার্ড থাকে। কেন অ্যাকোয়া নাম হলো? অ্যাকোয়া মানে হচ্ছে ওয়াটার। এই অ্যাকোয়াস হিউমার, অ্যাকোয়াস হিউমার বা অ্যাকোয়াস হিউমারও বলা হয়, জলীয় তরল অগ্রপ্রকোষ্ঠে অবস্থান করে। এই যে জলীয় তরল অগ্রপ্রকোষ্ঠে অবস্থান করে, এটা কিন্তু অক্ষিগোলকের একটা প্রতিসারক মাধ্যম, অ্যাজ ওয়েল অ্যাজ এটা আবার অক্ষিগোলকের চাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। এটাই হবে উত্তর, এটাই হবে উত্তর। অর্থাৎ নিচের কোনটি অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম নয়? আকৃতি প্রদান করে, আকৃতি প্রদান করে বলেছে অ্যাকোয়াস হিউমার। দেখো, খ দাগে উত্তরটা রয়েছে। আরেকটা তরল কিন্তু আছে, রেটিনা এবং লেন্সের মধ্যবর্তী অংশের যে প্রকোষ্ঠ তাকে বলা হয় পশ্চাৎ প্রকোষ্ঠ। এই পশ্চাৎ প্রকোষ্ঠের মধ্যে যে তরল থাকে সেটা জেলের মতো হয় বা সান্দ্র প্রকৃতির হয়। মধু মোটামুটি আইডিয়া আছে মধু সম্পর্কে তোমাদের। মধু কিন্তু সান্দ্র প্রকৃতির। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে, এই তরলটাকে বলা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। ভিট্রিয়াস হিউমার, জলীয় জেলি সদৃশ্য তরল, জেলি সদৃশ্য তরল। এই অ্যাকোয়াস হিউমার এবং ভিট্রিয়াস হিউমারের কিন্তু পার্থক্য দেয়।
এই দুটোর পার্থক্য দেখবে অনেক বইতে টেবিল করে দেওয়া আছে, বিবরণের মধ্যে পেলেও সেখান থেকে পার্থক্য বের করে আনতে পারবে। অ্যাকুয়াস হিউমার অগ্রপ্রকোষ্ঠে থাকে, ভিট্রিয়াস হিউমার পশ্চাৎপ্রকোষ্ঠে থাকে। অ্যাকুয়াস হিউমার জলীয় তরল, এটা সান্দ্র তরল। অ্যাকুয়াস হিউমার এর পুষ্টি পদার্থ পরিবহনে তেমন মারাত্মক কোনো ভূমিকা নেই। ভিট্রিয়াস হিউমার চোখের স্তরগুলোকে পুষ্টি পদার্থের সরবরাহতে একটা বিশেষ ভূমিকা নিয়ে থাকে। তা এই অ্যাকুয়াস হিউমার ভিট্রিয়াস হিউমারের পার্থক্যটাও করবে। দেখো, যেহেতু আমি একটু বিস্তারিতভাবে প্রশ্নটির উত্তর বলতে গিয়ে আগে এবং পরে অংশগুলো ব্যাখ্যা দিচ্ছি, সেই জন্য সময়টা বেশি লেগে যায়। আজকে 1-19 থেকে 1-25 পর্যন্ত হলো। এর পরের দিন 1-16 থেকে শুরু করে 1-34 পর্যন্ত, এই 1-26 থেকে শুরু করে 1-34 পর্যন্ত আমি করে দেবো। এরকম একটা টার্গেট নিয়ে এখানে হাজির হব। তোমরা যে ক্লাসগুলো আমি করছি কোশ্চেন এবং উত্তর নিয়ে, এগুলো একটু ভালো করে শুনতে থাকো এবং উত্তরগুলো খাতাতে লিখে নেবে, কাজে আসবে। প্রতিটি চ্যাপ্টার থেকে আমি এখন এমসিকিউটা করাবো। এমসিকিউটা আগে করিয়ে নিই, প্রচুর সময় এখনো রয়েছে। কবে স্কুল খুলবে আমরাও জানি না। পরিস্থিতি স্বাভাবিক হলে তখন ভাবা যাবে। তোমরা আগে এই অংশগুলো একটু ভালো করে করতে থাকো। আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব 5টা চ্যাপ্টারের এমসিকিউ গুলো আগে করিয়ে নিই। তারপরে আমরা দুদাগের যে 4 রকমের কোশ্চেন থাকে, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, ডান দিক বাম দিক মেলানো, আর একটা মিক্স টাইপের কোশ্চেন থাকে। প্রতিটির মান 1 করে মোট 6টা উত্তর করতে হয়। সেটা তোমরা মডেল কোশ্চেন দেখলেও বুঝতে পারবে, অথবা তোমরা মাধ্যমিকের কোশ্চেনগুলো দেখলে বুঝতে পারবে। তাহলে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে সুস্থ থাকার শুভ কামনা করে আজ আমি আমার পঠন পাঠন এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো।